Hello student, welcome to our channel ইজি সায়েন্স। আজকে আমরা পড়তে চলেছি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। আলফা এর মানে হচ্ছে অর্থাৎ আলফাকে আমরা ডিনোট করি কি দিয়ে? আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তার মানে আজকে আমরা দেখতে চলেছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তা আমি প্রথমে ধরে নিলাম T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য L1 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল S1 সেন্টিমিটার স্কোয়ার ধরলাম যে কি না T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য L1 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল S1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বস্তুর দৈর্ঘ্য কত হবে? তাহলে L2 এবং তার ক্ষেত্রফল হচ্ছে S2। তাহলে L2 = L1, কারণ কি না 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এখান থেকে আমরা জানতে পারছি এখানে এটা একটা ফর্মুলা। L2 মানে L2 = L1, কারণ L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1 = কি আমরা জানি L2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি L2 = L1। আবার L2 = L1, এই T2 মাইনাস T1টাকে আমরা একবারে T ধরে নিচ্ছি, গোটাটাকে ধরি T। তাহলে এটা 1 প্লাস আলফা T। একইভাবে S1 = S2। ঠিক আছে। তাহলে L2 এবার কী করবো না বোথ সাইডে স্কোয়ার করে দেবো। L2 স্কোয়ার = L1 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা T দ্য হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করবো। এটা একটা ফর্মুলা, A প্লাস B দ্য হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে L2 দ্য হোল স্কোয়ার = L1 স্কোয়ার দিয়ে 1 প্লাস স্কোয়ার টু AB, মানে 1টা লিখলাম না, একবার করে দিলাম, আলফা T প্লাস B স্কোয়ার আলফা স্কোয়ার T স্কোয়ার। একইভাবে এইটা যেমন করলাম সেরকমভাবেই S2 S1 1 প্লাস এটা হবে বিটা T2 মাইনাস T1। এখানে হবে S2 = S1 1 প্লাস বিটা T। তাই আমি এটা একবারে এটাকে কত ধরবো, এটাকে ধরবো না, এটাকে ধরবো না, এরকমভাবে আমরা পাই। ঠিক আছে। তাহলে S2 = S1 1 প্লাস বিটা T, এটাকে ধরবো 1 নং। আর 2 নং কাকে ধরবো? 2 নং হচ্ছে এইটা আমরা লিখতে পারি S2 = S1 1 প্লাস বিটা T। এটাকে আমরা ধরবো 1 নং। না, এটাকে আমরা ধরবো 2 নং। আর এইটা যেটা হলো এটাকে ধরবো আমরা 1 নং। আমার একটা মিস্টেক আছে যে এইটাকে ধরবো আমরা 2 নং এবং এই যে এইটা দেখছো
এখানে এই টুটা এটা হবে না, হ্যাঁ এখানে হবে S2 ইকুয়াল টু S1, 1 বসলো 2 আলফা টি আলফা স্কোয়ার টি স্কোয়ার, এটাকে আমরা একবার লিখলাম 2 আলফা টি, এটাকে আমরা ধরবো 1 নং। এবার 1 নং আর 2 নং তুলনা করে পাই, তাহলে কি এটা কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে S1 ইকুয়াল টু এটা S2 কেটে যাবে, দিয়ে S2 কেটে দেবো, 1 ও 2 তুলনা করে পাই। তাহলে এদিকে থাকলো S1 1 প্লাস 2 আলফা টি ইকুয়াল টু S1 1 প্লাস বিটা টি। এখান থেকে S1 কেটে গেল, 1 কেটে গেল, টি কেটে গেল, কি পড়ে থাকলো 2 আলফা ইকুয়াল টু বিটা। এখান থেকে আমরা পেয়ে যাব যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে আমরা এই ফর্মুলা, এই যে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক, যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা করতে পারলাম যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। আবার লিখতে পারি বিটা ইকুয়াল টু 2 আলফা। এবার অঙ্ক ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এরপর আমরা করব আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। আলফা এবং গামার মধ্যে সম্পর্ক। তাহলে একইভাবে সেম T1 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য হচ্ছে L1 এবং আয়তন হচ্ছে V1। T2 ডিগ্রি সেলসিয়াস যদি করি তাহলে L2 V2 হবে। তাহলে L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1 দিয়ে L2 ইকুয়াল টু L1 থেকে টি ধরে নিয়েছি 1 প্লাস আলফা টি। এবার বসাটি স্কোয়ার L2, এটা স্কোয়ার করবো না, হ্যাঁ যেহেতু আয়তন আছে তাই এখানে কিউব করব, ওটাই ক্ষেত্রফল ছিল তাই স্কোয়ার করেছিলাম। কিউব ইকুয়াল টু L1 এর কিউব 1 প্লাস আলফা টি এর হোল কিউব। এবার কিছু না, L2 এর কিউব ইকুয়াল টু L1 এর কিউব, এই কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসিয়ে দিই 1 প্লাস এটা হবে 3 আলফা টি প্লাস এটা হবে 3 আলফা টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। ফর্মুলাটা বসিয়ে দিলাম আমি। এবার কি করব, এবার হচ্ছে এখান থেকে আগের মতো পুরো সেম প্রসেস V2 ইকুয়াল টু V1, তো এখানে 1 প্লাস এখান থেকে কমন নিয়ে করলাম আমি 3 আলফা টি, এটাকে ধরলাম 1 নং। আবার V2 আমরা কি জানি V1 1 প্লাস গামা টি, এটা আমরা জানি, এটা 2 নং। এবার 1 নং ও 2 নং তুলনা করিয়া। এবার কি করব না, এবার আমরা তুলনা করব। তাহলে V2 কেটে যাবে, এইখানকার V2 আর এখানকার V2 কেটে যাবে, তাহলে এইটা ইকুয়াল টু এটা, তাহলে V1 1 প্লাস 3 আলফা টি ইকুয়াল টু V1 1 প্লাস গামা টি। এখানেও V1 কেটে গেল, 1 কেটে গেল, এখানে টি কেটে গেল, তাহলে 3 আলফা ইকুয়াল টু গামা, তাহলে গামা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু গামা বাই 3 পেয়ে গেলাম আমরা। এগুলো
আমাদের কি করতে কাজে লাগবে, এগুলো আমাদের মেন অঙ্ক করতে কাজে লাগবে। এবার আমরা পড়ব, এরপর আমাদের সম্পর্ক পড়া হয়ে গেল। এবার আমরা পড়ব কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। অর্থাৎ আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বাই আয়তন। হ্যাঁ, এখানে প্রথম যে ঘনত্ব, মানে আগের যে ঘনত্ব, সেটা হচ্ছে d1 দ্বারা প্রকাশ করা হয়। তো পূর্বের ঘনত্ব d2 ইকুয়াল টু পরের ঘনত্ব, m ইকুয়াল টু ভর এবং v ইকুয়াল টু আয়তন। এবার সেম, পুরো সেম ফর্মুলা। কি ফর্মুলা? v2 ইকুয়াল টু v1 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস গামা t2 মাইনাস t1 আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখান থেকে v2 মানে হচ্ছে d1 বাই d2 ইকুয়াল টু, এটাকে v1 1 প্লাস গামা t2 মাইনাস t1 মাইনাস, আর নিচে v1। এবার কি, v1 কেটে গেল, v1 কেটে গেল, d2টা এদিকে গুণ হয়ে গেল, d1 ইকুয়াল টু d2 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস, গুণ করলে এটা হয়ে যাবে, উল্টি নিচ্ছি যেহেতু তাই এটা মাইনাস হয়ে যাবে, মানে ওই করলাম আমরা টু দি পাওয়ার -1 ধরে নিয়েছি। তাহলে এখানে মাইনাস গামা t2 ইন্টু t2 মাইনাস t1। এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটাই আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। তাহলে এখান থেকে আরেকটাও জিনিস পাই আমরা, এটাকে dt ধরলাম, এটাকে d0 ধরলাম, d0 1 মাইনাস গামা t 1 মাইনাস এটাকে t ধরলাম, তাহলে গামা t, এটাও আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে এখান থেকে একটা অঙ্ক করা যাক। হ্যাঁ, তাহলে একটা অঙ্ক দেখো, দেখা দিয়েছে কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস এবং 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যথাক্রমে 2.6 গ্রাম সেন্টিমিটার কিউব এবং 2.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওই উষ্ণতা দুটির মধ্যে কাচের গড় ঘনত্ব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? অর্থাৎ এখানে আলফার মান জানতে চেয়েছি। গামা ইকুয়াল টু কি 3 আলফা, তাহলে আলফা ইকুয়াল টু গামা বাই 3, এই সম্পর্কটা বার করছিলাম, ওখান থেকে আমরা বের করব। তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে না, কাচের ঘনত্ব 10 ডিগ্রি সেলসিয়াস, মানে T1 ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস, T2 ইকুয়াল টু 60 ডিগ্রি সেলসিয়াস, আর এদের ঘনত্ব অর্থাৎ D1 ইকুয়াল টু বলে দিয়েছি 2.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, D2 ইকুয়াল টু বলে দিয়েছে 2.596 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার আমরা কি ফর্মুলায় পুট করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। ফর্মুলাটা কি, এই যে এই ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটাই আমরা বসিয়ে দিই। D1 অর্থাৎ 2.6 ইকুয়াল টু D2 2.596 1 প্লাস, এখানে গামা মান বলে দেয়নি তাই গামাই লিখলাম, গামা T2 হচ্ছে 60 মাইনাস 10
এবার 2.6 ইজ ইকুয়াল টু 2.596 1 প্লাস গামা 50 এটা। তাহলে এখান থেকে আমরা গামা ইজ ইকুয়াল টু এটার সঙ্গে এটা ভাগ এটা হয়ে যাবে। যদি আমি এটাকে এদিকে আনি তাহলে এটা ভাজিত এটা ইজ ইকুয়াল টু এটা। তাহলে এটা করলে দাঁড়ায় হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কী করলাম শুনে নাও এটা প্রসেসটা। এই গামাটাকে বার করার জন্য গামাটা লিখলাম, এইটা বাই এটা হলো মাইনাস এই ওয়ানটাকে এদিকে আনলাম, এটার সঙ্গে এটা -1 দিয়ে -1 করে লসাগু করলাম। দিয়ে লসাগু করার পর যেটা হচ্ছে দেখো যে এখানে আমি করে দেখাচ্ছি 2.6 বাই 2.596 এটা বাই এটা করলাম, -1 করলাম, এদিকে 50 রাখলাম। এটা দিয়ে হচ্ছে কত, এখান থেকে হচ্ছে 0.00154 দিয়ে এবার গামা ইজ ইকুয়াল টু 0.00154 বাই 50 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 30.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে জানতে চাইছে কি, আমাদের জানতে চাইছে আলফার মান, আমাদের পেয়েছে গামার মান। তাহলে ওখানে গামা ইজ ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 30.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস, এটা ভ্যালু। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কী হবে গামা বাই 3, তার মানে হচ্ছে 30.8 ইন্টু 10⁻⁻6 বাই 3। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হবে 10.27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে হয়ে গেল, এখান থেকে একটা অঙ্ক করে নিলাম। এরপর আমরা পড়ছি তাপীয় পীড়ন। এরপর পড়বো আমরা তাপীয় পীড়ন। তো তাপীয় পীড়ন জিনিসটা কি, তাপীয় পীড়ন হচ্ছে মনে করো এই একটা যন্ত্র, এই যন্ত্রের মধ্যে এটা হচ্ছে একটা লোহার রড, এই জায়গাটাকে আমরা খুবই শক্তভাবে আবদ্ধ করে রেখে দিলাম এবং এই তল থেকে আমরা কি করছি না হিট দিচ্ছি, অর্থাৎ তাপ দিচ্ছি, এই তল থেকে আমরা তাপ দিচ্ছি। তাহলে কি হবে, এটা আমরা জানি যে কোনো দণ্ডকে অর্থাৎ কোনো পদার্থের দণ্ডকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কী হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে এটা কিন্তু আমরা এই দুই প্রান্ত এভাবে শক্ত করে বেঁধে দিয়েছি যাতে এই দিকেও এরকম করে প্রসারিত না হতে পারে এবং সংকুচিতও না হতে পারে। তাহলে এই যে এই দণ্ডটা যে বল ক্রিয়েট করবে, মানে এই যে এ তো চাইবে যে প্রসারণ হতে, কারণ তাপ দিচ্ছি, দিয়ে তখন কি হবে এই দিকে এবং এই দিকে প্রসারিত না হতে পেরে এইখানে এবং এইখানে দুই প্রান্তে প্রচণ্ড পরিমাণে বল প্রয়োগ করবে এবং এই প্রতি একক বলকে আমরা বলবো তাপীয় পীড়ন। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে লিখি তাহলে কেমন করে লিখব না, সংজ্ঞা আকারে যদি লিখি তাহলে লিখব, বড় হবে সংজ্ঞাটা, কোনো দণ্ডের উষ্ণতা বাড়ালে তার দৈর্ঘ্য এবং উচ্চতা উচ্চতা না, তাহলে দেখো আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি, কোনো দণ্ডের উষ্ণতা বাড়ালে তার দৈর্ঘ্য বাড়ে এবং উষ্ণতা কমালে তার দৈর্ঘ্য কমে, কিন্তু যদি দণ্ডটির দুই প্রান্ত
শক্তভাবে আবদ্ধ রেখে অর্থাৎ বেঁধে উষ্ণতার পরিবর্তন করলে দণ্ডটির প্রসারণ বা সংকোচনে বাধা পায়, ফলে দণ্ডটি দৃঢ়ভাবে আবদ্ধ অর্থাৎ এই শক্ত করে বাঁধা দুটো স্থানে আবদ্ধ দুই প্রান্তকে প্রচণ্ড পরিমাণে বল প্রয়োগ করে। অর্থাৎ যেটা আমরা দেখেছি, উষ্ণতা যদি দিই তাহলে এদিকেও বল প্রয়োগ করবে এবং এদিকেও বল প্রয়োগ করে। এর দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে অর্থাৎ এইটুকুর জন্য এই ক্ষেত্রফলটার জন্য যে বল প্রয়োগ করছে সেইটুকু বলকেই বলা হয় তার কি না তাপীয় পীড়ন। তাহলে তাপীয় পীড়ন কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরের টপিক হচ্ছে আমাদের, এবার আমরা পড়বো তাপীয় পীড়নের মান কি করে বার করব। চলো মানটা বার করি। এবার আমরা তাপীয় পীড়নের সূত্র হচ্ছে F = A y আলফা টি। এখানে F, তাহলে দেখো F যেটা সেটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এখান থেকে আমরা অঙ্ক করতে পারবো, নিয়ম প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, উষ্ণতা বৃদ্ধি, এটা তো ক্ষেত্রফল আর প্রযুক্ত বল। তাহলে এখান থেকে একটা অঙ্ক করি আমরা। তা অঙ্ক বলেছে একটি ইস্পাতের দণ্ড দুই প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ করা আছে। আচ্ছা, যেরকম আমরা দেখেছি এদিকে আবদ্ধ এদিকে আবদ্ধ দিয়ে এখানে একটা দণ্ড আটকানো আছে। চিত্রটা এখানে 1 নম্বর অঙ্ক। এখানে আমরা দণ্ডকে দুই প্রান্ত আটকানো আছে। এবার কি বলেছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কোয়ার। এটা কত ডিগ্রিতে? এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে। আর এটা যদি 60 ডিগ্রিতে যায়, 60 ডিগ্রি সেলসিয়াসে যায়, তাহলে দণ্ডের কি পরিমাণ বল প্রয়োগ করবে? খুবই ভালো প্রশ্ন এটা। তাহলে এখানে এ অর্থাৎ ক্ষেত্রফলের বলে দিয়েছে 4 সেন্টিমিটার স্কোয়ার। ইয়ং প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে এখানে 2.1 × 10⁻12। তাহলে ইয়ং প্রসারণ গুণাঙ্ক y দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2.1 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর আলফার মান অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে 12 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে উষ্ণতার পার্থক্য, তাহলে T = 60 - 30, তাহলে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস। এবার কি জানতে চাইছে আমাদেরকে? এ ওয়াই আলফা টি, অর্থাৎ আমাদেরকে এই এফটা অর্থাৎ প্রযুক্ত বল জানতে চেয়েছে। অর্থাৎ বল কতটা সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ইজি একদম এইটা বসিয়ে দেব। কি হবে? 4F = অর্থাৎ প্রযুক্ত বল = 4 × 2.1 × 10⁻12 × 10⁻6 × 30। তাহলে এবার আমরা এটাকে কি করব? গুণ করব। ক্যালকুলেটারে তোমরা গুণ করলে দেখতে পাবে, মানে ক্যালকুলেশন করলে হবে এটা
3.024 into 10 to the power 9 ডাইন। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব।